মেজর সিনহা চৌধুরী অসম্ভব পারদর্শী একজন মেজর ছিলেন। তিনি শ্যুট করলে নিশানা কখনো মিস হতো না, হাত যেমন পাকা ছিল। কাজের ক্ষেত্রেও সে ছিল খুবই দক্ষ। বিয়ের পর মাহিমা চৌধুরীকে নিয়ে তিনি পাহাড়ি এলাকায় চলে আসেন। সেখানে তাদের ছোট্ট সংসার হয়। প্রথম সন্তান তিন্নি, দ্বিতীয় নির্ঝর এবং তৃতীয় অয়ন। সব ভালোই চলছিল। ভালোবাসা, ভালো থাকা, অর্থ কিছুরই অভাব ছিল না সংসারে। মাহিমা চৌধুরী স্বামীকে ভীষণ ভালোবাসতেন। সিনহা চৌধুরী ও স্ত্রী সন্তানকে খুশি রাখার জন্য জীবনের সবটুকু কাজে লাগিয়ে দেন। এমনই চলছিল দিন। তিন্নি তখন ক্লাস 10-এ পড়েন, নির্ঝর ক্লাস 8-এ, অয়ন ক্লাস 6-এ। সিনহা গেছিলেন একটা মেসনে কিছু ড্রাগস ডিলারদের ধরতে। পাহাড়ি এলাকা থেকে শার্গোলিং করা খুবই সোজা। তবে অবাক করা বিষয় হল শার্গোলিংটা করছিল সেখানের পুলিশ এসপি। সিনহা সাহেব সেটা জানতে পেরে সেই আস্তানায় ছদ্মবেশে যায়। ওনার বাইকেই ছিলেন। দেখান থেকে ফেরার সময় সব এভিডেন্স কালেক্ট করে নেন সিনহা। এসপি সবটা জানতে পেরে যায়। তিনি দ্রুত সিনহাকে ধরতে বেরিয়ে পড়ে। সিনহা সাহেবকে ধরতে সিনহা বাইকে ছিল। হঠাৎ করেই সামনে থেকে এসপি সাহেব এসে তাকে শ্যুট করে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে সিনহা চৌধুরী কিছু বুঝতে ওঠার আগেই তার জীবন চলে যায়। মিসেস চৌধুরী সিনহা চৌধুরী এর মৃত্যু মেনে নিতে পেরেছিলেন না। তিনি ট্রমায় চলে গেছিলেন। তখন ছেলে মেয়েগুলোর দেখাশোনা করেন তাদের বড় খালা মাহিমা চৌধুরী, নীলিমা খানের ছোট বোন। বোনকে এভাবে কষ্ট পেতে দেখে তিনি চেয়েছিলেন মাহিমা চৌধুরীকে বিয়ে দিতে, কিন্তু তিনি সে দিন বলেছিলেন, আমার স্বামী সারা জীবন আমাকে যে ভালোবাসা দিয়ে গেছে তাতে আমি চিরজীবন এভাবেই কাটিয়ে দিতে পারব, আমার আর দ্বিতীয় কোন পুরুষের ভালোবাসার প্রয়োজন হবে না। উদ্ধৃতি চিহ্ন। এভাবে কাটে দিন। এদিকে তিন্নির বিয়ের বয়স হয়। নির্ঝর বাবার মতো আর্মিতে যায়। অয়ন বিসিএস পড়ে। সারা জীবনের কষ্ট লাঘব হয় মাহিমা চৌধুরী এর। তবে তিন্নির বিয়ের 4 বছর পর জানতে পারে তিন্নি কখনো মা হতে পারবে না। আদনান ডক্টর হওয়ার জন্য স্যারোগেসিতে বেবি নেয়। সে দিন আদনান নির্ঝরের কাছে বাবার মতো হিরো হয়ে গেছিল। ভীষণ সম্মান করত এবং ভালোবাসত। আদনানের মা বাবা নেই, এতিম ছেলে আদনান। তাই মিসেস চৌধুরী মেয়ে জামাই এবং মেয়েকে নিজের কাছেই রাখে। এতে অবশ্য নির্ঝরের বেশি জোর ছিল। আদনানকে নির্ঝর বরাবরই সম্মান করে এসেছে, এখনও করে। কিন্তু আদনানের সুন্দর চেহারার পেছনে কালো রঙা মানুষটাকে নির্ঝরের চিনতে একটু সময় লেগেছে। বিষয়টা এখন অনেকটা দূরে চলে এসেছে, হাতের থেকে বেরিয়ে যাচ্ছে। নির্ঝর এসব কথা ভাবছে। তার বাবার আদর আর চেহারা দুটোই তার এখনও মনে আছে। নির্ঝরের জীবনের সবথেকে বড় প্রাপ্তি তার বাবা এবং তার বাবার সাথে কাটানো সময় এবং মুহূর্তগুলো। নির্ঝর ছায়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল এবং সবকিছু ভাবছিল। ছায়া এই মুহূর্তে নির্ঝরের বুকে শুয়ে আছে। ছায়ার চুলের মৃদু ঘ্রাণ নির্ঝরের ভীষণ ভালো লাগে। নির্ঝর চোখ বন্ধ করে ছায়ার চুলে বিলি কাটছে এবং সেই ঘ্রাণ উপভোগ করছে। সকালের সূর্যের আলো পর্দা ভেদ করে ছায়ার মুখে এসে পড়ে। ছায়া পিট পিট করে চোখ খুলে তাকায়। একটু নড়েছড়ে সামনে তাকিয়ে দেখে নির্ঝর তার দিকেই তাকিয়ে আছে। ছায়া চোখ টিপ টিপ করে নির্ঝরকে ভালো করে দেখে। কিছুক্ষণ সময় লাগে বুঝতে যে তার শরীরে যে শার্টটা আছে সেটা তার পায়ের অনেক উপরে উঠে গেছে। নির্ঝরের খোলা বুকে তার মাথা। ছায়া সব কিছু বুঝতে পেরে বেশ লজ্জা পেয়ে যায়। ওদের শরীরে জড়িয়ে থাকা চাদরটা ছায়া নিজের মাথা পর্যন্ত টেনে নেয়। নিজে চাদরের ভেতরে লুকিয়ে যায়। নির্ঝর হাসে, এত লজ্জা কেন পাচ্ছ? তোমার শরীরের এমন কোন অংশ নেই যা আমি দেখিনি। উদ্ধৃতি চিহ্ন। ছায়া কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নির্ঝর বিছনা থেকে নামতে নামতে বলে, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নেও। কিন্তু প্লিজ আমার একটা শার্ট পরিও। তোমায় আমার শার্টে ভীষণ মানায়। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে নির্ঝর চলে যায়। নির্ঝর চলে যেতে ছায়া মাথা বেরিয়ে দেয়। ছায়া মৃদু হাসে, উঠে ফ্রেশ হয়ে গোসল করে নেয়। এরপর নির্ঝরের ক্লোজেট থেকে তার একটা শার্ট পরে নেয়। নির্ঝরের পছন্দ যেটা হয় সেটাই। ছায়া আয়নার সামনে এসে চুল মুছে আছড়ে নেয়। শার্টটা বরাবরের মতো তার হাঁটু অবধি এসেছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। ছায়া ঘড়ির কাঁটায় দেখে 8টা বাজতে চলল। নির্ঝর 9টায় বের হয়ে যাবে। তাই ছায়া দ্রুত নাস্তা বানাতে চলে যায়। যদিও শরীর মোটামুটি ঠিক আছে। ছায়া নির্ঝরের জন্য ব্রেকটা বানাতে বানাতে নির্ঝর এসে হাজির। এই ইউনিফর্মে নির্ঝরকে আরও সুদর্শন লাগে। ছায়া নির্ঝরের থেকে চোখ সরিয়ে রান্নায় নজর দেয়।
তখন পেছনে থেকে শক্ত দুটো হাত ছায়াকে জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। ছায়া জানে সে কে, তাই কোন কথা বলে না। নির্ঝর ছায়া ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। তাই তো ভাবছি আবার আমার ঘরে এত সুন্দর খাবারের ঘ্রাণ কেন? কাল যে বউটা রান্না করেনি, তাই খাবারের এত সুন্দর ঘ্রাণও পাইনি। উদ্ধৃতি চিহ্ন। মনে হচ্ছে সবকিছু খুবই পছন্দ হয়েছে আপনার? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। তাহলে একটা কথা বলবেন? উদ্ধৃতি চিহ্ন। চুলে মুখ গোজা অবস্থায় বলে নির্ঝর। সেই দিন অমন কেন করেছিলেন? কি হয়েছিল? কোন দিন? বিয়ের দিন। নির্ঝর ছায়ার এই প্রশ্নে ছায়াকে ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের মুখের দিকে ঘুরে তাকায়। সেটা না জানলেও হবে, সময় হলে নিজেই সবটা তোমাকে জানাবো। উদ্ধৃতি চিহ্ন। ছায়াও আর কিছু বলে না। সকালের নাস্তা শেষে নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়, এবং ঘর যাতে সে না আসলে না খুলে সেই কথা বলে যায়। ছায়াও সম্মতি জানায়। কমা কমা কমা। নির্ঝর চলে গেলে পুরো বাড়িতে একা ছায়া। মা, বোন, শাশুড়ির সাথে কথা বলেও সময় কাটে না। তাই মাকে বলল তার একাডেমিক বইগুলো যেন পাঠিয়ে দেয়। রাবেয়া বেগমও সম্মতি জানালো। দুপুরে খাবার রান্না করে গোসলে যায় ছায়া। এদিকে ছায়া গোসল করতে গেলে কেউ একাধারে দরজায় কলিং বেল দিচ্ছিল। ছায়া গোসল সেরে বেরিয়ে আসে। জামা পরে ওড়না গায়ে জড়িয়ে নিচে আসে। দরজার ফাঁকা দিয়ে দেখে একজন আর্মি সোলজার। ছায়া সোলজার দেখে নির্ঝরকে ফোন না করেই দরজা খুলে দেয়। কিন্তু দরজা খুলে কাউকেই পায় না। ছায়া বেশ অবাক হয়। কিছুক্ষণ পর একজন সোলজার এসে ছায়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। উদ্ধৃতি চিহ্ন। ওয়ালাইকুম সালাম। উদ্ধৃতি চিহ্ন। স্যার তো বলে গেছে দরজা না খুলতে, তাহলে কেন খুলেছেন? কিন্তু কোন সোলজার ছিল দরজার বাইরে? ম্যাডাম, যদি আমিও থাকি তবুও স্যার না আসলে দরজা খুলবেন না। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। ছায়া দরজা বন্ধ করে দেয়। বুঝতে পারল না বিষয়টা কি ঘটল। ছায়া ভেতরে এসে টেবিলে বসে। তারপর নামাজ পড়ে নির্ঝরকে ফোন করে। তবে নির্ঝরের ফোনের শব্দ ছায়া পেছনে থেকেই পায়। যেটা শুনে সে অবাক হয়ে পেছনে তাকায়। নির্ঝর দ্রুত পায়ে ছায়ার দিকে এগিয়ে এসে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের হৃৎস্পন্দনের গতি যে বৃদ্ধি পেয়েছে তা ঠিক টের পাচ্ছে। ছেলেটার নিঃশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। ছায়াকে শক্ত করে চেপে ধরে আছে নির্ঝর, যেন ছেড়ে দিলেই ছায়া হারিয়ে যাবে। ছায়া নির্ঝরের পিঠে হাত দেয়। নির্ঝর ছায়াকে নিজের সামনে এনে ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়ার থেকে সরে আসে। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। কি হয়েছে? নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে আছে। নির্ঝরের দৃষ্টিতে ঠিক কি প্রকাশ পাচ্ছে তা ছায়ার জানা নেই। তবে রাগ যে হচ্ছে তা বোঝা যাচ্ছে। ছায়া বুক ভরা সাহস নিয়ে বলল, হঠাৎ করেই এসেছে? ভাত খাবেন, চলুন, বেড়ে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর কিছু না বলে ছায়াকে পাঁচকুলে তুলে নেয়। ওদের রুমে এনে ছায়াকে খাটে বসিয়ে দেয়। আমি আসছি, ফ্রেশ হয়ে ততক্ষণে এখান থেকে নড়বে না। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ছায়াও সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর নির্ঝর চলে আসে। ছায়াকে সেই একই জায়গায় দেখে মৃদু হাসে। যদিও এই মুহূর্তে তার মনের মাঝে হাজার ভয় কাজ করছিল, কিন্তু এখন সেগুলো কেমন বউকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। ছায়া বসে আছে, তবে নির্ঝর রুমে নেই, তাই ওড়নাটা সরে গেলেও সেটা ঠিক করেনি। ছায়া পিঠে চেনওয়ালা একটা জামা পরে আছে। নির্ঝর গিয়ে ছায়ার পিঠের চেইনে হাত দেয়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর ছায়ার চেনটা খুলে ফেলে। ছায়া চুপচাপ স্ট্যাচুর মতো বসে আছে। নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। নির্ঝর ছায়ার সম্মতি পেয়ে জামাটাই খুলে ফেলে। ছায়া কিছুই বলে না। কমা কমা কমা। ছায়া উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে নির্ঝর। ছায়াও নিরিবিলি ঘুমিয়ে আছে। হঠাৎ করে নির্ঝরের ফোনটা বেজে ওঠে। নির্ঝর মাথা তুলে ফোনটা ধরে। ওপাশ থেকে যে কথাগুলো শুনে নির্ঝর তা শুনে সে বলে, আমি আসছি। উদ্ধৃতি চিহ্ন। ফোনটা কেটে ছায়ার দিকে তাকায় নির্ঝর। নির্ঝর ছায়ার কপালও চুমু দেয়। এরপর ছায়ার বুক থেকে মাথা সরিয়ে ছায়াকে ডাকে। ছায়া। ছায়ার গালে নাক ঘষতে ঘষতে ডাকে ছায়া। উদ্ধৃতি চিহ্ন। ছায়া ধীরে চোখ খুলে। উদ্ধৃতি চিহ্ন। উঠো, ফ্রেশ হয়ে নেও, খাবার দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। ছায়া ধীরে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নির্ঝর ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে এসে সব খাবার গরম করে টেবিলে রেখেছে। ছায়া গিয়ে নির্ঝরের পাশে বসে। নির্ঝর নিজের হাতে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া এগুলো বেশ পছন্দ করে।
নির্ঝরের কেয়ার, ভালোবাসা, মনে হয় এগুলোই তার জন্য সব। নির্ঝর ছায়াকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। ছায়া, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি দ্রুত চলে আসব, তুমি সাবধানে থেকো। দয়া করে দরজা খুলো না। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর বেরিয়ে আসে। ছায়া দরজা লাগিয়ে উপরে চলে যায়। ঘরে গিয়ে মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। আদনান কেবিনে বসে আছে। তার ডক্টরি চেয়ারটায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় একজন দ্রুত তার কেবিনে আসে। স্যার। উদ্ধৃতি চিহ্ন। আদনান চোখ খুলে ছেলেটার দিকে তাকায়। কি হয়েছে? ম্যাডামকে কিডন্যাপ করার জন্য যাকে পাঠিয়েছিলাম সে ধরা পড়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। কি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। আদনান নিজের সামনে থাকা পেপার ওয়েটখানা লোকটার দিকে ছুঁড়ে মারে। লোকটা ভয়ে পিছিয়ে যায়। ব্রাস তারা চিহ্ন, এইটুকু কাজ করতে পারিস না? তোদেরকে টাকা দিয়ে কেন রেখেছি আমি? উদ্ধৃতি চিহ্ন। স্যার। উদ্ধৃতি চিহ্ন। বের হ রুম থেকে, এক্ষুনি বের হ। উদ্ধৃতি চিহ্ন। লোকটা বেরিয়ে যায়। আদনান রাগে রুমের সব কিছু ছুড়াছুড়ি করতে থাকে। তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। সোজা চলে যায় তার নিজের বাড়িতে। তার নিজের একটা বাড়ি আছে। সেখানে সেই ফ্ল্যাটে গিয়ে সোজা বেডরুমে চলে আসে। একটা এক্সট্রা রুম আছে তার মাঝে, যেটা মেঝেতে। মেঝের ওই জায়গাটুকু আলপনা করা টাইলস দিয়ে সুন্দর করে সেট করা, যাতে করে কেউ বুঝতে না পারে সেখানে একটা সিক্রেট ডোর আছে। আদনান সোজা সেখানে চলে যায়। একটা গ্রাউন্ড ফ্লোর, যেখানে 3টা রুম। এখানে আদনানের সমস্ত অপকর্মের প্রমাণ আছে। এখানে একটা রুমে বড় 2টো অ্যাকোরিয়াম আছে, যেখানে বড় বড় মাংসখেকো মাছ পালন করে আদনান। বিষয়গুলো পুরো দুনিয়া থেকে লুকানো। মাঝের রুমটায় আসে আদনান। এখানে বড় একটা ড্যাশবোর্ড। ওর সমস্ত অপকর্মের প্ল্যান এখানে। ড্যাশবোর্ডের মাঝামাঝি ছায়ার ছবি, এবং সেটা লাল রঙের মার্ক করা, যেটা দেখে বোঝা যাচ্ছে ছায়া তার নেক্সট টার্গেট ছিল। এখানে এমন অনেকগুলো মেয়ের ছবি আছে, সবগুলোর মুখের মার্ক করা লাল কালি দিয়ে। এখন এই মেয়েগুলো দিয়ে আদনান ঠিক কী করে তা আমরা পরে জানব। ছায়াকে দিয়েবার সে কী করতে চেয়েছে তাও পরে জানব। নির্ঝর এই মুহূর্তে একটা লাশের সামনে বসে আছে। মূলত ছায়াকে যে কিডন্যাপ করতে এসেছিল, তাকে ধরে ফেলার পর সে নিজ থেকে কিভাবে সুইসাইড করে ফেলে। নির্ঝর ওই ছেলেটার দিকেই তাকিয়ে আছে। এই ছেলের প্রতিটা ডিটেইলস, প্রতিটা ইনফরমেশন আমার প্রয়োজন। এভরি সিঙ্গেল ইনফরমেশন আমাকে দেবে। উদ্ধৃতি চিহ্ন। জি স্যার, ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। এই বডি পোস্টমর্টেম করতে পাঠাও। উদ্ধৃতি চিহ্ন ডট স। জি স্যার। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর তার বাকি কাজ সেরে বেরিয়ে আসে। যখন দুপুরে শুনেছে কেউ তার কোয়ার্টারে ঢুকেছে এবং তার মতলব ভালো ছিল না, ছায়াকে দেখাশোনা করানোর জন্য 3 সোলজার সব সময় কোয়ার্টারের পাশেই থাকে। তাদের মধ্যে থেকে একজন ওই ছেলেকে ধরেছে। তখন নির্ঝরের ভেতরে প্রাণ ছিল না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ছায়াকে হারাবার ভয় তারা করে বেড়াচ্ছে নির্ঝরকে। কিন্তু কি অদ্ভুত বিষয়, কিছু দিন আগ পর্যন্ত কারোর জন্য এই অনুভূতি যে নির্ঝরের হবে, সেটাই নির্ঝর মানতে চাইত না। অনেক বছর আগে পৃথিবীতে মানুষ মরা মানুষকে খেয়ে ফেলত। অর্থাৎ মানুষের মাঝে যে মানুষগুলো বয়স্ক হয়ে মারা যেত, সেই মানুষগুলোকে জীবিত মানুষগুলো মাটি দেওয়ার বদলে রান্না করে খেয়ে ফেলত। এতে তাদের ত্বক সুন্দর হতো, এবং তারা আরও চিন্তা করত এতে মরা মানুষের যত বছর আয়ু ছিল সেটা তাদের লেগে যাবে। সময়ের বিবর্তনের কারণে এইসব প্রথা সরকার থেকে নিষেধ ঘোষণা করা হয়েছে। তবে সময়ের বিবর্তন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য মানুষ এমন কিছু আবিষ্কার করেছে যা অবিশ্বাস্য। পৃথিবীতে এমন কিছু অসাধু দ্রব্য আছে যা ব্যবহারে মানুষের ত্বক সুন্দর হয়। 50-60 বছর বয়স পর্যন্ত ত্বকে কোন ভাঁজ পড়ে না। তবে এই দ্রব্য তৈরি করার জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু মানুষের হরমোন, যা সবার মধ্যে থাকে না। এই হরমোনগুলো মানুষকে মেরে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই ব্যবসা বা দ্রব্যটা একেবারে নিষিদ্ধ দ্রব্যগুলোর মধ্যে একটা। আদনান একজন সাইকোলজিস্ট সবার সামনে, কিন্তু পেছনে দিয়ে সে একজন রিসার্চার। প্রায় 20 বছর ধরে সে এই বিষয়ে রিসার্চ করছে, এবং 6 বছরের বেশি সময় ধরে সে তার রোগীদের উপর এক্সপেরিমেন্ট চালায়। যার ভেতরে সই বিশেষ হরমোন থাকে তাকে আদনান গুম করে ফেলে। বেশিরভাগ নাইট ফোবিয়া যাদের হয় তাদের মধ্যেই এই হরমোন থাকে। ছায়াও তেমন একজন মেয়ে যার ভেতরে এই হরমোন বিরাজমান।
আদনানের বাবা এসপি মাসুদ আরিফ, যে এই দ্রব্যগুলো বাইরে পাচার করত। আর এটাই সেই এসপি যে কিনা মেজর সিনহা চৌধুরীকে মেরেছিল, অর্থাৎ নির্ঝরের বাবাকে মেরেছিল, এবং তার কিছুদিনের মাথায় এসপির ফাঁসি কার্যকর করা হয়। আদনান ছিল মাহারা এক বাবার একমাত্র সন্তান। বাবা তাকে ভীষণ ভালোবাসত। আদনান ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত তার কাছে এমন কিছু যা সে চেয়েছে কিন্তু পায়নি। ছোট থেকেই মা ছিল না তার সাথে, বাবার সাথে মানুষ। আদনানের মাথায় একটা আলাদা মেন্টাল প্রেশার ছিল। বাবা তাকে সময় দিতে পারত না। বাসায় কাজের লোক থাকলেও আপনজন। বাবার অভাব তার জীবনে সব সময় ছিল। সে কিছুটা সাইকোদের মতন হয়ে যায়। ধীরে ধীরে এই সমস্যা অনেক বৃদ্ধি পায়। বাবা মাসুদ আরিফ যেহেতু সব সময় কাজে থাকত, আদনানের এই সূক্ষ্ম সাইকো ব্যবহার সম্পর্কে তার ধারণা ছিল না। আদনান যেটা চায় সেটা করেই ছাড়ে, যে কোন মূল্যে। বাবা ছোট থেকে দিয়ে এসেছে, আর বড় হয়ে নিজে কেড়ে নেওয়া শিখেছে। মাসুদ আরিফের মৃত্যুর পর আদনানের এই বিষয়গুলো আরও বেড়ে যায়। সে আরও হিংস্র হয়ে পড়ে। বাবা হারা আদনানের তখন গার্জিয়ান নেই। নিজেকে আর ডাক্তার দেখানোর প্রয়োজন সে মনে করেনি। আদনান এর পর জানতে পারে তার বাবার ব্যবসার কথা। আদনান ধীরে ধীরে নিজের মস্তিষ্ক থেকে এই বিষয়টাকে আরও জোরদার করে। আদনানের বাবার ফাঁসির পেছনে যে নির্ঝরের পরিবার তাও জানতে পারে সে। এরপর সে তিন্নিকে বিয়ে করে। তিন্নির সঙ্গে আদনান প্রেম করে বিয়ে করে। মিসেস চৌধুরী এখনও জানে না আদনানের মা বাবাকে। তিন্নির মা না হওয়ার পেছনেও আদনানের হাত আছে। সেই তিন্নিকে ঔষধ দিয়ে তার মাতৃত্বের দিকটা নষ্ট করেছে। আদনান সবকিছু এতটাই ঠান্ডা মাথায় করেছে যে কেউ ধরতেই পারেনি বিষয়গুলো। আজ পর্যন্ত আদনানের সত্যি কেউ জানে না। আদনান চৌধুরী পরিবারের সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হতে চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও নির্ঝরের জন্য সে তিন্নিকে এখনও ধোঁকা দিতে পারেনি। আনানের ভেতরে সেই ক্রোধ এখনও বিরাজমান। তবে ছায়ার বিষয়টা ছিল আলাদা। আমরা ধীরে ধীরে জানতে পারব। নিজের কেবিনে বসে আছে আদনান। অনেকগুলো রোগী দেখে মাত্র সে খেতে বসল। দুপুরের খাবার। এর মাঝে তিন্নি ফোন করে আদনানকে। আদনান বিরক্ত হয়, কিন্তু তাও সে ফোনটা রিসিভ করে। হ্যালো তিন্নি বলো, গম্ভীর কণ্ঠে। কোথায় তুমি? হসপিটালের কেবিনে। উদ্ধৃতি চিহ্ন। রোগী দেখা শেষ? উদ্ধৃতি চিহ্ন। না আরও কিছু আছে? উদ্ধৃতি চিহ্ন। তোমার তো এখন লাঞ্চ বিরতি। আমি খাবার নিয়ে আসি। নিজের হাতে রাজহাঁসের মাংস আর দেশি মোরগ রান্না করেছি। উদ্ধৃতি চিহ্ন। কোন প্রয়োজন নেই, ওগুলো নিজেই খাও। উদ্ধৃতি চিহ্ন। এমন করে কথা বলছো কেন? আজব কেমন করে কথা বললাম? আমি তোমার জন্য সকাল থেকে রান্না করেছি। একটা দিন আমার সঙ্গে খেতে পারবে না? উদ্ধৃতি চিহ্ন। বিষয়টা তা নয় তিন্নি, আমি অনেক ব্যস্ত, বুঝো না কেন? বুঝি, সবই বুঝি। তুমি আমাকে ইগনোর করছো ভাইদের বিয়ের পর থেকে। কেন এমন করছো? আমি তো তোমার স্ত্রী নাকি? এত কিছু করছি তোমার জন্য, তাও তোমার মন পাচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন। তিন্নি, আমি জাস্ট তোমাকে আর নিতে পারছি না। আমি আর চৌধুরী বাড়িতে যাব না। আমি আমার কাজ শেষে আমার নিজের বাড়িতে চলে যাব। আগে থেকে বলে রাখলাম কোন সমস্যা করবা না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদনান ফোনটা কেটে দেয়, আর বন্ধ করে দেয় নাম্বার। তিন্নির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সেই শখ রেডি হয়ে বসেছিল। সুন্দর একটা শাড়ি পরেছে, একটু সেজেছে, খাবারগুলোও গুছিয়ে রেখেছে। কিন্তু আদনানের এমন ব্যবহারের কারণ কি? সেই সত্যি বুঝতে পারছে না। কমা 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 কমা। রাজশাহীতে রাতে ৮টা বাজে। ছায়া জানালার পাশে বসে আছে। বিয়ের পরের দিন একটা লাল রঙের জামদানি শাড়ি দিয়েছিল মিসেস চৌধুরী। ছায়ার বেশ পছন্দ হয়েছিল। আজ কেন জানিনা মন চাইল এটা পরতে। যদিও নির্ঝরের দুপুরে অনাকাঙ্ক্ষিত কাণ্ডে তার শরীর বেশি একটা ভালো নেই, তারপরেও সে শাড়িটা পরেছে। লম্বা চুলগুলো আছড়ে ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। তবে যার জন্য একটু সাজগোজ সেই এখনও আসেনি। রাতের রান্না আছে, তাই আর চিন্তা নেই। কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ পড়ে। ছায়া নিচে আসতে আসতে নির্ঝরের ফোন আসে। ছায়া মৃদু হেসে দরজা খুলে দেয়। সারা দিনের ক্লান্ত নির্ঝর দরজা খুলে সামনে একটা লাল পরীকে দেখতে পেয়ে নির্ঝরের যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই পরীটাকে এত সুন্দর কিভাবে দেখায়? নির্ঝর ৫-৭ না ভেবে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়ার গলায় নাক ডুবিয়ে ছায়ার শরীরের মিষ্টি ঘ্রাণ অনুভব করতে থাকে। ছায়াও কিছু বলেন, চুপচাপ নির্ঝরের বুকের মাঝে নিজেকে লুকিয়ে রাখে।
কিছুক্ষণ পর নির্ঝর ছায়াকে ছেড়ে দেয়। আমি ফ্রেশ হয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর উপরে চলে যায়। ছায়া খাবার বেড়ে দেয় টেবিলে। নির্ঝর ফ্রেশ হয়ে নিচে আসে। ছায়া এবং নির্ঝর জন একসাথে খাবার খায়। এরপর নির্ঝর ছায়াকে নিয়ে ছাদে চলে আসে। আকাশে সুন্দর চাঁদ উঠেছে। আবার মেঘও করেছে। পাজা তুলোর মতো মেঘ চাঁদের আলোর উপর দিয়ে ভেসে যাচ্ছে, দেখতে কি অপরূপ দেখাচ্ছে। নির্ঝর তার পরীকে নিয়ে দোলনায় বসে আছে। ছায়া চাঁদ দেখছে। তার ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর, তাই না? আমার অনেক সুন্দর লাগছে চাঁদটা। উদ্ধৃতি চিহ্ন। ছায়া আকাশের দিলে তাকিয়ে কথা বলছে। কিন্তু নির্ঝর তার চাঁদের দিকে তাকিয়েই বলে, অনেক সুন্দর। উদ্ধৃতি চিহ্ন। ছায়া হাসে। ছায়ার হাসিটা এত সুন্দর। সব সৌন্দর্য ওই হাসিতে লুকিয়ে আছে। এত ইনোসেন্ট ওই হাসিটা। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, কি দেখেন? আমি তো চাঁদ দেখাচ্ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আমিও চাঁদই দেখছিলাম। উদ্ধৃতি চিহ্ন। ছায়া নির্ঝরের কথায় লজ্জা পায়। নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর শব্দ করে হেসে দেয়। এভাবেই জন চন্দ্রবিলাস করে, এরপর গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে রাহির কান্নায় চৌধুরী বাড়ি অস্থির। কোনভাবে কেউ তাকে শান্ত করতে পারছে না। নোহা এগিয়ে আসে রাহির দিকে। রাহি, মা এত কান্না করো না, এসো আমি চকলেট দেব। উদ্ধৃতি চিহ্ন। না না না, নতুন মামি আর নির্ঝরকে বলো আসতে। এক্ষুনি আসতে বলো। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু মা, ওদেরও তো কাজ আছে। নির্ঝর ছুটি পেলে অবশ্যই আসবে। উদ্ধৃতি চিহ্ন। না, আসবে না। আমি জানি নির্ঝর মিথ্যা কথা বলে। শুধু মিথ্যা কথা বলে। উদ্ধৃতি চিহ্ন। রাহি, মা আর কাঁদিস না। উদ্ধৃতি চিহ্ন। তিন্নিও কোনভাবেই রাহিকে সামলাতে পারছে না। মিসেস চৌধুরী কত কিছু দিচ্ছে, নাতিকে সামলাতে পারছে না। আদনান উপায় না পেয়ে নির্ঝরকে ফোন করে। আর সবটা শোনায়। রাহির কান্না নির্ঝর অনেক আগে থেকেই সহ্য করতে পারে না। তাদের বাড়িতে সবার আদরের রাহি। নির্ঝর ফোনটা কেটে পাশে তাকায়। ছায়া নিরিবিলি ঘুমিয়ে আছে। ছায়ার পরনে নির্ঝরের সেই কালো শার্টটা। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে ছায়ার কপালে চুমু দেয়। এরপর ছায়ার ঠোঁটে চুমু দেয়। কিছুক্ষণ ধরে ছায়ার ঠোঁটে ঠোঁট ধরে রাখে। এতেও নির্ঝরের মন ভরছে না। এবার ছায়ার শরীর থেকে কাঁথা সরিয়ে নিজে ছায়ার কাঁথার নিচে চলে আসে। ছায়ার হাত সরিয়ে ছায়ার বুকের উপর মাথা রাখে। কিছুক্ষণ ওভাবে থেকে ছায়ার মুখের কাছে চলে আসে। ছায়ার গালে চুমু খায়। ছায়া নড়েচড়ে ওঠে। উঠো ছায়া রানী। উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। বাড়িতে যাব। উদ্ধৃতি চিহ্ন। ছায়া পিট পিট করে চোখ খুলে তাকায়। বাড়ি মানে? তোমার শ্বশুর বাড়ি। আমার বাপের বাড়ি। আবার তোমার বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ি। উদ্ধৃতি চিহ্ন। আজকে সত্যি? মিথ্যানাথ? একেবারে নয়। উদ্ধৃতি চিহ্ন। ছায়া উঠতে চায়। কিন্তু নির্ঝর ছায়াকে চেপে ধরে। পড়ে ওঠো। আগে ফোন দেই রাহিকে। ভীষণ কান্না করছে মেয়েটা। উদ্ধৃতি চিহ্ন। দিন। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর তিন্নির ফোনে ফোন দেয়। তিন্নি দ্রুত ফোনটা ধরে। এই দেখ, নির্ঝর ফোন দিছে, কথা বলো। উদ্ধৃতি চিহ্ন। রাহি কন্যা থামিয়ে ফোন ধরে। হ্যালো। উদ্ধৃতি চিহ্ন। আমার কলিজাটা, কাঁদছ কেন মা? উদ্ধৃতি চিহ্ন। মাকে শুধু মা বলে ডাকলে হয়, মাকে দেখতেও আসতে হয়। উদ্ধৃতি চিহ্ন। আসছি মা, আজকেই আসবো আমি। আর কেঁদো না। উদ্ধৃতি চিহ্ন। সত্যি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। আর নতুন মাম্মি? উদ্ধৃতি চিহ্ন। সেও আসবে? কথা বলবে? হ্যাঁ দেও। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর ছায়াকে ফোনটা দেয়। ছায়া ফোনটা ধরে। রাহি। মা, কি হয়েছে? নতুন মাম্মি, তোমরা কোথায় গেছো, আসছো না কেন? আসবো মা। আমি তো জানি না রাহি নতুন মাম্মিকে এত মিস করছে। জানলে কত আগেই চলে যেতাম। উদ্ধৃতি চিহ্ন। এখন আসো। উদ্ধৃতি চিহ্ন। যাব মা। উদ্ধৃতি চিহ্ন। দ্রুত আসো। উদ্ধৃতি চিহ্ন। ছায়া হাসে। এরপর ফোনটা কেটে দেয়। নির্ঝরের দিকে তাকায় ছায়া। নির্ঝর ছায়ার ঠোঁট এবং কপালে আরও চুমু দেয়। খেয়ে ফেলুন একেবারে। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর হাসে। পারলে তাই করতাম। উদ্ধৃতি চিহ্ন। উঠুন, এত ভার আপনি, আমার কষ্ট হয়ে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর সরে আসে। ছায়া উঠে ওয়াশরুমে চলে যায়। নির্ঝর তার মাকে ফোন করে। হ্যালো। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ বাবা, বল। উদ্ধৃতি চিহ্ন। কোথায় তুমি? আমি রান্নাঘরে। উদ্ধৃতি চিহ্ন।
এখনো রওনা হয়নি মা, তুমি এখন থেকেই রান্না শুরু করেছ? কত দিন পর দেখব বলতো। উদ্ধৃতি চিহ্ন, মাত্র 1 মাসের মতো হয়েছে মা। উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ তো এটাই অনেক। উদ্ধৃতি চিহ্ন, বলছি আদনান ভাই কোথায়? রোজত দ্রুত চলে যায় হসপিটালে, কিন্তু আজ যায়নি। সকাল থেকে কাঁদছে রাহি। উদ্ধৃতি চিহ্ন, রাহি কাঁদছে কখন থেকে মা? উদ্ধৃতি চিহ্ন, উঠেছে ধরে কাঁদছে। সে নাকি স্বপ্ন দেখেছে নির্ঝর আর নতুন মাম্মি তার কাছে এসেছে, কিন্তু চোখ খুলে দেখে তোরা নেই। সেই থেকে কান্না। উদ্ধৃতি চিহ্ন, হুম ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন, তোরা রওনা হচ্ছিস কখন? এই তো এখনই, ভাবছি আমি ড্রাইভ করব। উদ্ধৃতি চিহ্ন, এতটা পথ নিজে ড্রাইভ করবি? কোন দরকার নেই। সিদ্দিককে, নির্ঝরের ড্রাইভার নিয়ে আয়, আমি ওর রুম ঠিক করে দিবানি। থেকে যাবে কয়দিন? উদ্ধৃতি চিহ্ন, মা চেষ্টা করব 4 দিনের ছুটি নেওয়ার, কিন্তু সম্ভব হয় কিনা। উদ্ধৃতি চিহ্ন, হবে। এত দিন পর আসছ, 4 কেন 5 দিনের হবে। উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ হ্যাঁ আমার মিসেস মেজর সিনহা, আসছি আমি। উদ্ধৃতি চিহ্ন, হুম বউটাকে নিয়ে আসো। উদ্ধৃতি চিহ্ন, নির্ঝর হাসে। ফোনটা কেটে নির্ঝর অন্য ওয়াশরুমে চলে যায়। গোসল করে রেডি হয়ে নেয়। অফিসে ফোন করে 5 দিনের ছুটি পেয়ে যায়। নির্ঝর বেশ খুশি হয়ে যায়। কজে আসার পর নিজের জন্য দেশের এত দায়িত্ব যে ঠিক করে নিঃশ্বাস নিতে সময় পায় না নির্ঝর। মিসেস চৌধুরী ছেলেকে অনেক মিস করলে চলে আসত, কিন্তু নির্ঝরের ছুটি হয় না সহজে। কি করে হবে, তার কাঁধে যে অনেক বড় দায়িত্ব। খাবার টেবিলে নির্ঝর ছায়ার হাতে খাবার খাচ্ছে। ছায়া নির্ঝরকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। তারপর উপরে গিয়ে দুজনের জামা কাপড় গুছিয়ে নেয়। এটা ওটা করতে করতে ছায়ার কষ্ট হয়ে যাচ্ছে। উফ, আপনি তো একটু সাহায্য করতে পারেন। কেন আমি কেন করব? বউ থাকতে নিজেকে কিছু করতে নেই। উদ্ধৃতি চিহ্ন, অযোগ কথা। আমি না থাকলে কে করত? আমি করতাম। তখন তো বউ ছিল না, এখন বউ আছে। উদ্ধৃতি চিহ্ন, ছায়া ভ্রু কুঁচকে তাকায়। বাহ, সুন্দর কথা। এখন দ্রুত এসব পরে রেডি হয়ে নিন। উদ্ধৃতি চিহ্ন, ছায়া নির্ঝরকে ড্রেস দিয়ে নিজে আয়নার সামনে চলে আসে। একটা গোলাপি রঙের গোল জামা পরেছে ছায়া। লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে নিয়েছে। প্রয়োজনীয় সব জিনিস সাইড ব্যাগে রেখে নেয়। নির্ঝর ছায়ার দেওয়া গেঞ্জি আর প্যান্ট পরে বের হয়। ছায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, চুড়ি পরে নেও। মা হাত খালি দেখলে রাগ করতে পারে। উদ্ধৃতি চিহ্ন, আপনার জন্যই তো খুলেছি। আপনার তো আবার এখানে ওখানে কেটে যায়, তাও আমার চুড়িতে। উদ্ধৃতি চিহ্ন, দুটো নর্মাল চুড়ি বানিয়ে দেব। চুড়িতে এত ডিজাইন কে করে? উদ্ধৃতি চিহ্ন, ছায়া আর চোখে তাকায়। উনারই সব সমস্যা। উদ্ধৃতি চিহ্ন, নির্ঝর হাসে। চলো চলো, ড্রাইভার চলে এসেছে। উদ্ধৃতি চিহ্ন, হুম চলুন আমি রেডি। উদ্ধৃতি চিহ্ন, জন মিলে নিচে চলে আসে। নির্ঝর ভালো করে কোয়ার্টারে তালা দেয়। জন গাড়িতে উঠে বসে। সুন্দর রাস্তা দিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকে। উপভোগের মতো সময় এটা। ছায়া নির্ঝরের কাঁধে মাথা রেখে বাইরের দৃশ্য উপভোগ করছে, আর নির্ঝর তার রানীর রূপ উপভোগ করছে। চৌধুরী বাড়িতে এখন তোড়জোড় চলছে। বড় ছেলে আসছে তার বউকে নিয়ে কত দিন পর। মায়ের কাছে সন্তানের আশাটা সবসময় অনেক দিন পরেরই হয়। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে। তিন্নির মেয়েটা এত কান্না করছিল তাই সে ওকে ঘুম পাড়াতে গেছে। অনেক কান্না করলে আবার রাহির জ্বর আসে। তিন্নি রাহিকে শুইয়ে দেখে আদনান ফোনে কিছু করছে। তিন্নি খোলা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে, কি ব্যাপার, তুমি আজ কাজে যাবে না? উদ্ধৃতি চিহ্ন, আদনান ফোনটা রেখে উঠে দাঁড়ায়। তিন্নির দিকে এগিয়ে আসে, তিন্নিকে জড়িয়ে ধরে। হঠাৎ করে আদনানের এমন কাণ্ডে তিন্নি অবাক হয়ে যায়। কি হয়েছে? কিছু না, অনেকগুলো দিন তোমাকে আর মেয়েকে সময় দিতে পারছি না, আমার খারাপও লাগে। উদ্ধৃতি চিহ্ন, তিন্নির অবুঝ মন। স্বামীকে সে অনেক ভালোবাসে, তাই আদনান যা বুঝায় তাই বুঝে নেয়। আদনান তিন্নিকে জড়িয়ে অনেকগুলো চুমু খায়। এতেই তিন্নি খুশি। আসলে পুরুষ মানুষ অনেক অদ্ভুত হয়। একটুতেই যে নারী খুশি হয় তাকে ফেলে কি সুন্দর অন্য কাউকে ভালো লাগতে পারে। পৃথিবীর নিয়মটাই কেমন অদ্ভুত। অয়ন নির্ঝরের পছন্দ মতো অনেকগুলো জিনিস নিয়ে এসেছে। নোহা তা দেখে বলছি মা, ছায়া ভীষণ ভাপা ইলিশ পছন্দ। আপনার ছেলে অনেক বড় মাছ নিয়ে এসেছে, একবার ভাপা ইলিশ বানাবেন? অবশ্যই বানাবো মা,
আমার ছেলে বউ কি আলাদা। উদ্ধৃতি চিহ্ন। মিসেস চৌধুরী এর কথায় নোহা শান্তি পায়। সে এবং তার বোন সত্যি সুন্দর একটা সংসার পেয়েছে। পৃথিবীতে কিছু এমন ব্যবসা আছে যা হয়তো মানুষ কল্পনা করেও জানতে পারে না। আদনান ছোট থেকেই একজন বিচক্ষণ ছাত্র ছিল। তার ব্রেন কম্পিউটার থেকেও অদ্ভুত দ্রুত চলত। এই বিষয়টা যদি সঠিকভাবে প্রয়োগ করত তবে হয়তো পৃথিবীর বুকে নামকরা কেউ হতো আদনান। কিন্তু এই বিচক্ষণ ব্রেনটাকে আদনান কিছু অপকর্মে খাটিয়েছে।